আপনি রাজনীতির বড় একটা বাকবদল মনে করেন কিনা, রাজনীতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ মনে করেন কিনা এই জামায়াত ইসলামের এই ভিতরগত যে আলোড়ন সিদ্ধান্ত ২০ দলের সঙ্গে থাকা না থাকা? না, হ্যাঁ, এটাকে আমি খুব বড় বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ গত 10 বছরে যে রাজনৈতিক চিন্তা চেতনার বা মুক্তিযুদ্ধের মূল মূল্যবোধের প্রতি আস্থা রেখে অঙ্গীকার এবং স্লোগানের মাধ্যমে বারংবার এইটাকে বলে যারা একটানা দেশ পরিচালনা করছেন, তারা এই চিন্তা চেতনার বাঁকটাকে ঘুরিয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন। সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষিতে নিয়ে গেছেন, যেখানে আজকে বাক ব্যক্তির স্বাধীনতা, মৌলিক অধিকার, নিরাপত্তা, বেঁচে থাকার প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক নেতৃত্ব বড় না প্রশাসন বড়, এই দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ হয়ে গেছে এখানে প্রান্তিক জনগোষ্ঠী এবং সিভিল সোসাইটি হয়ে গেছে অনুগ্রহজীবী একদিকে আর বিদ্রোহীরা একদিকে। আর এই বিদ্রোহ বা ভিন্ন মতের যারা, তারাও ক্রমাগত নির্যাতিত হতে হতে এখন এই প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয়েছেন। এইটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। তবে একটা জিনিস আমি অবশ্যই বলবো, যে স্বাধীনতার বিপক্ষে কাজ করে যে ভুল বা যে অন্যায় জামাত ইসলামী করেছে, সেই সম্পর্কে ঘোষণা না আসা পর্যন্ত তাদেরকে ভক্তি করার বা ভালোবাসার মতো কোনো কারণ উৎপাদন হবে আমি এমনটা ব্যক্তিগতভাবে মনে করি না। এবং সেটার যদি অন্য কোনো কারণ থাকে, নির্বাচনী জোট বা ক্ষমতায় যাওয়ার ব্যাপারে, সেটা তো রাজনীতিতে অনেক রকম কথাই আছে, যে কথাটি আমি ব্যক্তিগতভাবে মানি না। তারপরেও কথাটি আছে যে রাজনীতি এবং যুদ্ধ দুটোতে নাকি কোনো ব্যাকরণ লাগে না, ব্যাকরণ ছাড়াই নাকি চলতে পারে। এবার সঙ্গে আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এই জামাত ইসলামকে নিষিদ্ধ করার ব্যাপারে 2008-এ জামাত ইসলামী নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করে নিবন্ধন পেল। সেটার এগেনস্টে গিয়ে তরিকত ফেডারেশন হাইকোর্টে মামলা করলো। হাইকোর্ট থেকে ওই প্রিজাইডিং জাস্টিস যিনি ছিলেন, আপনি তো বিচার বিভাগে ছিলেন একসময়, তিনি নিবন্ধন বহাল রাখার পক্ষে অর্ডার দিলেন, আর দুজন নিবন্ধন বাতিল করার পক্ষে অর্ডার দিলেন। এখন এটা মানে ডিভাইডেড জাস্টিস হওয়ার কারণে, জাজমেন্ট হওয়ার কারণে এটার সঙ্গে সাংবিধানিক প্রশ্ন চলে আসলো। তখন বিচারপতিগণ আপিলের জন্য সার্টিফিকেট প্রদান করেন। এই আপিলের জন্য জামাত ইসলামী এটাকে জামাত ইসলামের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলটি দায়ের করা হলো 139 নম্বর 2013। সেই থেকে আজ অবধি এটা শুনানিতে কিন্তু আসেনি। কেন? আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়, তাহলে কি এখানে রাজনীতিবিদদের নেতৃত্বের অযোগ্যতা বা শাসন ক্ষমতায় যারা আছেন তাদের উস্কানি বা প্রশ্রয় কাজ করেছে, নাকি বিচার বিভাগে যে মানে যদি একদম পকেটস্থ করে রাখা হয়েছে সেইখান থেকে বলে দেওয়া হয়েছে? আলাল ভাই, আপনিও একজন সম্মানিত আইনজীবী, আপনি জানেন যে এই যখন মামলার থাকে তখন মেনশন করতে হয়, রাষ্ট্রপক্ষ থেকে এটা আসলে মেনশন করে সেটিকে সামনে আনা বা এটি করার ক্ষেত্রে তৎপরতা চালানো হয় না, সেটি একরকম। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এটি সরকার ইচ্ছা করে জিয়ে রেখেছে যাতে আপনাদেরকে খারাপ নামে ডাকা যায়, আপনাদেরকে জামাতের সাথে সংশ্লিষ্ট বলে জনগণের কাছে সেটি আপনারা বুঝেও জামাতকে আঁকড়ে ধরে থাকলেন, সেই ম্যাজিকটি যদি একটু বলেন। হ্যাঁ, ঠিক আছে। না, ম্যাজিক তখন অনেক রকম আছে। কাল তথ্যমন্ত্রী সাহেব সেদিন যে বললেন, যে প্রধানমন্ত্রীর নাম করে বললেন যে তিনি তার জাদুকরী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, এখন আর বাংলাদেশে ছেঁড়া জামা পরার লোক দেখা যায় না, এখন সেটা কি গল্প কিংবা কবিতায় পাওয়া যায়, কিংবা হাতির ঝিলে গেলে মনে হয় এটা প্যারিস শহর, কিংবা ঢাকা শহরকে যদি বিমানে বসে দেখা যায় মনে হয় এটা লস অ্যাঞ্জেলস। রাইট। যার যার চিন্তাভাবনার প্রেক্ষিত ভিন্ন, দৃষ্টিভঙ্গির জগৎটাও ভিন্ন। এই ভিন্নতার মধ্যে আমার নিজের কাছে আমাকেও অভিযুক্ত মনে হয় এই কারণে যে আমি আপনার এই অনুষ্ঠানেও দুই একবার বলেছি যে জামাত ইসলাম কিংবা শিবির করে যে ছেলেটি যে স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, মননে চিন্তা চেতনায় সে স্বাধীনতার পক্ষের লোক, কিন্তু জামাতের নেতৃত্বের কারণে ও তাকে বিপথে যেতে হয়েছে, সেখানেও তাদের নেতৃত্বের ব্যর্থতা রয়েছে। সেই প্রশ্নগুলো বাছবিচার না করিয়ে আমরা যখন যাকে খুশি, আওয়ামী লীগও তাদেরকে প্রশ্রয় দিয়েছে এবং রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে, বিএনপিও তাদেরকে ব্যবহার করতে গিয়ে কখনো ব্যবহার করেছে, কখনো কখনো ব্যবহৃত হয়েছে। আলাল, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে 3টি নতুন ব্যাংক এবং ব্যবসায় সমতার প্রশ্নে বাংলাদেশ এখন কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, আমি যেটা বলছিলাম ওই যে শুরু থেকেই বলার চেষ্টা করেছি, আর সাধারণ মানুষের চাহিদার স্তর কিন্তু ধীরে ধীরে বাড়ে। গণতান্ত্রিক পরিবেশ যখন থাকে তখন সে প্রথমে চায় নিরাপত্তা, তারপরে চায় তার অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা, তারপরে চায় সে বাক স্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা ইত্যাদি। এখন যদি কোনো অটোক্রেটিক গভর্নমেন্ট চায় যে আমি দীর্ঘদিন ধরে থাকবো, যেটাকে টোটালিটারিয়ান গভর্নমেন্ট বলে, এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণ এশিয়ায় তো অনেকগুলো দেশেই এই একই পদ্ধতিতে চলছে। আপনি
কংগ্রেসের অবস্থা আজকে দেখেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের যদি সেইভাবে দেখেন, এই সব জিনিসকে মানে মুঠোর মধ্যে রেখে দীর্ঘদিন ধরে শাসনের স্থায়িত্ব করার যে প্রক্রিয়া, তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিকভাবে শোষণ। এই অর্থনৈতিকভাবে শোষণের জন্য একটা গোষ্ঠী তৈরি করতে হয়, অনুগ্রহজীবী একটা গোষ্ঠী। সেই গোষ্ঠী তৈরি করার ব্যাপারে আবুল বাল আব্দুল মুহিত সাহেব যে কথাগুলো বারবার এক এক সময় বলে গেছেন, যে কোনো ব্যাংকের কোনো অনুমোদন দেওয়ার মতো আর্থিক অবস্থা অবকাঠামো এখন নেই। তারপর আবার বলেছেন রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলো, আর দেওয়া হবে না। তারপরে আবার বলেছেন রাজনৈতিক বিবেচনায় দেওয়া হলো, আর দেওয়া হলো না। এর সঙ্গে উদাহরণ হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর, একসময় স্বরাষ্ট্রমন্ত্রী, তার ফার্মার্স ব্যাংক এখন পদ্মায় রূপান্তরিত হয়েছে। কারণ পদ্মায় যে পরিমাণ চর পড়ছে, এই পদ্মা ব্যাংকেরও কী অবস্থা হবে আল্লাহই জানে। এবং অন্যান্য ব্যাংকগুলোর যে পরিসংখ্যান, বলতে গেলে একটু দীর্ঘ সময় লাগবে। লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়ে গিয়েছে, সে সম্পর্কিতও নাই। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের তদন্ত প্রতিবেদনটা 25 বারের মতো পিছিয়েছে, 25 দফার মতো। সেই জায়গাটায় যেখানে পারিবারিকভাবে আইন ছিল 4 জনের বেশি ডাইরেক্টর হতে পারবে না, সেখানে 9 জন পর্যন্ত হতে পারবে, এই সংশোধনীও দিয়েছে। আবার এই অবস্থার মধ্যে 3টি নতুন ব্যাংক অনুমোদন দেওয়া হলো। কোন যুক্তিতে? বলা হলো যে না, নিয়মনীতি মেনে যদি চলে তাহলে চালাতে কোনো অসুবিধে নেই। তো নিয়মনীতিটা মানলো কোথায়? এই যে কয়েকটি উদাহরণ আমি দিলাম মোটা দাগে, এগুলোর বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা বা শাস্তিমূলক কোনো কিছু তো আমরা দেখিনি। বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু এখনো ধরা ছোঁয়ার বাইরে। মহিউদ্দিন খান আলমগীর ফার্মার্স ব্যাংকের চেয়ারম্যান হিসাবে তাকে এফআইআর পর্যন্ত তার নাম আসে নাই। বেসিক ব্যাংকে 2 বার দুদক ডেকে থুক্কু চেয়ে, মনে হলো যেন ক্ষমা চেয়ে দুদক ওখান থেকে রিট্রিট করেছে। এগুলো দেখার কারণে সবাই মনে করেছে যে না, এই সরকারের অনুগ্রহপ্রাপ্ত হয়ে যদি কোনো রকম ব্যাংকের একটা মতো একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়, তাহলে এই প্রান্তিক জনগোষ্ঠীকে শোষণ করাটা আরও সুবিধা হয়। সেই প্রেক্ষিতে এবং সেই জায়গাটা থেকে কিন্তু এই বিশেষ বিশেষ জায়গায় হাত দেওয়া হচ্ছে। আর ব্যবসায়িক সমতার কথাটা যেটা আপনি বললেন, আপনি দেখেন গত প্রায় 7-8 টার্ম ধরে আপনার এই যে ব্যবসায়ীদের অ্যাপেক্স বডি, যেটা এফবিসিসিআই কিংবা বিজিএমইএ, বিকেএমইএ কিংবা অন্যান্য যেগুলো আছে, কোন জায়গাটা নির্বাচনটা হচ্ছে আমাকে বলেন? যেভাবে আগে নির্বাচন হতো, এটা খুবই ইন্টারেস্টিং আলাল ভাই। কোন জায়গায় নির্বাচন আমি হচ্ছে একটু একটু জানতে চাইবো যে নমিনেশন দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই আমি একটু এটা জানতে চাইবো যে এটাতে নির্বাচন কেন হয় না? এবারে হবে না, সিদ্ধান্ত নিয়েছে সেই মানে শামীম ভাই, এটাতে নির্বাচন কেন হচ্ছে না? আলাল ভাই তো ব্যবসায়ীদের সাথে জড়িত বেশি, হ্যাঁ, ব্যবসার সম্বন্ধে খবর রাখেন। বড় বড় মানুষ, বড় বড় পয়সাওয়ালা লোক, ওনারা খবর রাখেন, ওনারা জানেন বেশি। কারণ ওনাদের সময় হাওয়া ভবন ছিল, ওখান থেকে ব্যবসা কন্ট্রোল হতো। হাওয়া ভবনে আলাল ভাইয়ের যাতায়াত বেশি ছিল, হাজার হাজার এখন বলছেন পথে ঘাটে। থিং ইজ দ্যাট, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, উনি যেভাবে বলছেন যে বাংলাদেশে একেবারে অবস্থা খুব খারাপ, বাংলাদেশের মানুষ ইজ নট এ স্টুপিড। তাদেরকে স্টুপিড ভাবার কোনো কারণ নেই আলাল ভাই। বিকজ দেখেন, ব্যর্থ আপনি, আপনার দল, আপনারা ব্যর্থ হয়েছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। কেন? আপনি বলবেন কেন? মাঠে নামলে মেরে ফেলবে। একটা মিনিট শেষ করে দেন, আমার পয়েন্টটা শেষ করে দেন প্লিজ। এক, কোটা বিরোধী আন্দোলন, ছাত্ররা মাঠে নেমেছে, তারা দেখিয়েছে যে তারা মাঠে নামতে পারে, রাইটলি অর রংলি। হ্যাঁ, অন্য খাতে পরিচালিত করতে হয়েছে, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে সমর্থন করি, শ্রদ্ধা করি। সরকার তার দাবি মেনেছে। বাসের ঘটনা, স্টুডেন্টরা মাঠে নেমেছে। আপনি নির্বাচনকে নিয়ে প্রশ্ন করছেন, অর্থনীতিকে নিয়ে প্রশ্ন করছেন, কই এই নির্বাচনের পরে বাংলাদেশে তো কোথাও তো একটা আপনার কাকপক্ষীয় নামলো না। সাহেব, এটা নিশ্চয়ই আলাল ভাই বলবেন। রাখেন আমাকে, আপনার বিশাল সমাবেশ করলেন আপনি, কি এটা তো ডাইভারশন হলো ওই প্রসঙ্গের সঙ্গে। আচ্ছা, আমি অর্থনীতিবিদ না, আমি সরাসরি জনসভা বললাম। আপনি শুধু বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ তে ইলেকশন হয়ে গেছে সেটা বলেন। এটার উত্তর আমার মনে হয় প্রপার উত্তর দিতে পারবেন বিজিএমই, বিকেএমই এবং চেম্বারের নেতারা। আচ্ছা, সেটা ওনারা বলতে পারবেন, আমি জানি না। এখন যদি হওয়া উচিত কিনা, আমি তো মনে করি প্রতিটা ক্ষেত্রেই নির্বাচন হওয়া উচিত। এখন সেটা ওনারা ঠিক করবেন, ওনাদের এটা, আই এম নট ওইটার বডি নামি। আজকে আমি আপনার কাছে বলি, আজকে বিএনপির নেতাকর্মীদেরকে আমরাও চিনি। বিএনপির নেতাকর্মীরা কিন্তু স্টুপিড না। হ্যাঁ, তারাও বুঝে যে রাস্তায় পড়ে মরবো আমি। আপনার দলের যুগ্ম মহাসচিব, যিনি ভারপ্রাপ্ত সচিব, মানে তারেক রহমান সাহেব, কই আমি তো দেখলাম না, তার দাদি আজকে জেলখানায় পড়ে আছে 1 বছর, তার মেয়ে একবারও তাকে দেখতে আসলো না। কেন ভাই? কই আপনারা এত বড় ত্যাগী নেতা, কই কেউ তো খালেদা জিয়ার জন্য রাস্তায় নেমে 1 ঘন্টার জন্য জেলও খাটলেন না। সেটি 1 ঘন্টার জন্য জেলে না বললো কেউ এর জন্য খাটলেন না। আপনাদের প্রসঙ্গটা অন্যদিকে নিয়ে গেলেন। না, বিকজ কেন জানেন, বিএনপি ব্যর্থ, সব বাদ দেন। আমি আলোচনা শুরু যে আমার সফলতাটা এখন গণতন্ত্রের প্রেক্ষিতে কোথায়, বিজিএমই ব্যাংক, দিস ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার। আই এম এ পলিটিশিয়ান, আমি পলিটিক্সের ব্যাপারে কথা বলবো। প্রবলেম হচ্ছে কোথায়? প্রবলেম হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির বাইরে না। হ্যাঁ, এটা মনে রাখবেন। পৃথিবী এখন গ্লোবাল পলিটিক্সে চলতেছে। যাদের আপনার দলের নেতারা
যারা সেদিন দিল্লিতে যে বম্বেতে যে কোনো একটা বাড়িতে বসে টার্মস অ্যান্ড কন্ডিশন চুক্তি করে যে ক্ষমতায় নিয়ে এসে গ্যাস দেওয়ার কথা বলেছিল, সাইফুর রহমান তাই বলেছিলেন মাটির নিচে গ্যাস রেখে লাভ নাই। পরে পাকিস্তান পন্থীদের না, চাপে কিন্তু সাহেব আপনি আমার একটা কথা বলেন তো, আপনারা যখন এই কথা বলেন যে তারা গ্যাস দিবে বলে 2001 ক্ষমতা আসছিল, আপনারা কি দিবেন বলে কি দিবেন 2009 বলে? আসলেন? হ্যাঁ, আমরা ওইটাই বলছি, আমরা কি দিব ওইটাই কি বলছি। কি বলেন? আমরা বলেছিলাম, আমাদের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছিলেন জি। যখন আমেরিকান প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট এসেছিল জি, যে গ্যাস দেওয়ার মাথা নত করে আমরা দিব না, রাইট দ্যাটস ওয়াই আমরা উই লুজ দ্য পাওয়ার। রাইট। আসলেন ফাইন, কেমনে? শেখ হাসিনা দেশ দেখেন। জি, এইবার যারা টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আসলেন, তখন এই সমস্ত রাষ্ট্রের ব্যাপার ছিল, তারা ব্যবসা চাচ্ছিল। রাইট। যখন এই শক্তিটা ক্ষমতা আসলো, আসার পরে অন্য শক্তি যখন ইন করলো, জাহাজ ভরে ভরে যখন বাংলাদেশে অস্ত্র ঢুকলো, সেই অস্ত্র যখন উলফার হাতে গেল, সেভেন সিস্টারের হাতে গেল, জঙ্গিদের হাতে গেল, একসাথে 35 ডিস্ট্রিক্টে বম ব্লাস্ট হলো, 21 আগস্টে শেখ হাসিনার উপরে গ্রেনেড মারা হলো, হ্যাঁ, তখন তাদের কাছে যারা একটা সময় বাংলাদেশকে ব্যবসায়িক বাজার বানাতে চেয়েছে, তাদের কাছে মনে হয়েছে যে এইখানে আফগানিস্তান মানিয়ে লাভ নাই, কারণ তারা কিন্তু আমার মতো, আমার মনে হয় যে এটি যুক্তির ধোপে খুব বেশি টিকে কিনা, যারা বললো যে আমরা গ্যাস দিব যে দিব, তারা আবার তাদেরকে ডিস্টেবলিশ করার জন্য অস্ত্র দিবে, এটা কি যুক্তির ধোপে খুব টিকে? না না, অস্ত্রটা এসছে অন্য জায়গার থেকে। অস্ত্র এসছে কোথেকে? অস্ত্র কি ভারত থেকে এসছে? ভারতের বিরুদ্ধে বাংলাদেশ জি, ভারতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সেই অস্ত্রর কথা কেন মানে বিএনপি ব্যবহার করবে? বিএনপি তো তখন তো গ্যাস বিক্রি করবে, একটা স্টেবল দেশ দরকার। 21 আগস্টের ঘটনা কারা ঘটিয়েছিল? ওকে, এটা প্রমাণিত। কেন আপনি কি বলবেন না হাইকোর্ট মিথ্যা কথা বলেছে, সুপ্রিম কোর্ট মিথ্যা কথা বলেছে, বিচার না শেখ হাসিনা গ্রেনেড পকেট থেকে বের করে মেরেছে? না, যেমন আমারটা আমি বোম মেরেছি, প্রধানমন্ত্রী। ডেমোক্রেটিক্যাল শক্তি কে ডেমোক্রেটিক্যাল কথা বলতে চায় আমাদের সাথে? তারা যারা বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার উপরে একটার পর একটা 21টা গ্রেনেড মেরে আমার মনে এতগুলো হয় লোককে মেরে ফেলা হয়। বক্তব্য শেষ করলে আমরা একদম শেষ মিনিটে আমরা আলাল ভাই আপনি 20 সেকেন্ড একটু যে প্রসঙ্গটায় আমরা ছিলাম সেখান থেকে উনি অনেক দূর চলে গেছেন, এই আলোচনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। রাইট। আপনি দেখেন 75 পরবর্তী যে ঘটনা, 75 পরবর্তী ও 75 সংগঠিত হওয়ার যে প্রেক্ষিত, তখন বিএনপির জন্মই হয়নি, এবং তারপর থেকে আজ পর্যন্ত যে অবস্থাটা, না সেই জায়গাটায় যেতে চাইলে অনেক কথা তো বলতে হবে, এবং সেটার জন্য আরেকটি শো করতে হবে আপনার আরো 1 ঘন্টা। 75 is created by America, 75 আমি যেটা created by বলছিলাম Liberation যে Forces। গণতন্ত্রকে যেভাবে টুটি চিপে ধরা হয়েছে অর্থনৈতিক স্বাধীনতার নামে, এইটা শেয়ার তো প্রান্তিক জনগোষ্ঠী পাচ্ছে না। আয় বৈষম্যের দিক থেকে সেটা তো আপনার point of view। ধনী সেটা তো আপনার point of view। আমরা ধনী বৃদ্ধির দিক থেকে আমরা তো অর্থনীতির সকল সূচকে দেশকে এগিয়ে যেতে দেখছি। অর্থনীতির সকল আমি সূচকে। সূচকের কথা বলছি না, আপনিও তো আমাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছেন। আচ্ছা, বলেন। আমি সম্পদ বৈষম্যের কথা বলছি। আয় বন্টনের যে বৈষম্য, রাষ্ট্রীয় মালিকানার যে মানে সাধারণ মানুষের যে অধিকার, সেই জায়গাটা তারা পেছনে। কিন্তু কারণ আরো সারা আপনার কাছে মনে পৃথিবীতে হয় না যে সোশ্যাল সেফটি নেটে সরকার চায়নার চেয়েও বেশি অগ্রগতিতে, বেশি দ্রুত বাংলাদেশে ধনীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন ইন্টারন্যাশনাল অ্যাসেসমেন্ট এটা, সেই জায়গাটা তারা প্রাপ্তটা পাচ্ছে না। এবং আওয়ামী লীগের একটাই টেকনিক, কিছু মুখস্থ কথা, জিরো টলারেন্স, কাউকে ছাড় দেওয়া হবে না, খতিয়ে দেখা হবে, 10 টাকা দিয়ে কৃষক ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারছে ইত্যাদি বলে শ্রমিকের বেতন এমন একটা 300% ভাবের বেড়েছে। মধ্যে তাদেরকে রেখেছে। সোশ্যাল আলাদা সেফটি মানুষ নেট সরকারি- আলাল ভাই আপনার কাছে মনে সোশ্যাল সেফটি নেটে আওয়ামী লীগ কত অনেক কিছু পার্সেন্ট বেতন বেড়েছে? আমি তো না করি না, কিন্তু এটা শুরু করলো কে? বেগম খালেদা জিয়া। Okay. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, এই যে পেনশন, তারপরে নারীদের সুরক্ষা বেষ্টনী গ্রাম অঞ্চলে, সবকিছু করে এটা তখন অমর্ত্য সেনের মতো লোক প্রশংসা আমাদের করেছে। শেষ করতে হবে। টাইম ম্যাগাজিনে বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রচ্ছদ করেছে তারা, ইমার্জিং টাইগার বলেছে তখন। এটা আমি দেখি নাই, তবে 11টি উন্নয়নশীল এটা দেশের আমি মধ্যে আলাল ভাইকে, ব্রাজিলের মধ্যে, ব্রাজিল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত আলাল ছিল। ভাইকে এই পয়েন্টটাকে ভ্যাট ধন্যবাদ দেই। মন্ত্রী বলা হতো সাইফুর রহমানকে। আমরা শেষ করে দেব। ওনার জন্য একটা প্রশংসা করার সুযোগ দেন। আমাদের শেষ করে ওনাকে দেব। সুযোগ দেন। সেইগুলোকে সব ম্লান করে দিয়ে মুখের কথা বললে তো হবে আপনার না। ম্যাডামের জন্য আপনি বলবেন, আমাকে এটা বলতে দেন না, না। না, জি, জি, বলেন, এক সেকেন্ড, বলেন। উনি যেটা বলেছেন, এই কথা বলার কারণে আমার একটা কথা মনে হয়েছে জি। যে ইয়েস, টাইম ম্যাগাজিনে কি লিখেছে জানি না, কিন্তু বিএনপির সময় পর পর 5 বার দুর্নীতিতে আমরা যারা চ্যাম্পিয়ন মজা আলাল